আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত সাধারণ জ্ঞানের পঞ্চম ক্লাসে। তো এর আগের যে ৪টা ক্লাস ছিল, এই ৪টা ক্লাসে আমরা ইতিহাস রিলেটেড সকল জিনিস পড়াশোনা করছি। তো এই ইতিহাস রিলেটেড পড়তে আসলে আমাদের যেই মেইন টপিক অর্থাৎ বাংলাদেশ জিকের অন্যতম একটা অংশ সেটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি। এটা আমরা পড়তেই ভুলে গেছি। তো যার ফলে আমাদের বাংলাদেশ পরিচিতি সম্পর্কে এখনো কোনো ধরনের আইডিয়া দেওয়া হয়নি। তাছাড়া বিগত ২ মাস যাবত আমি কোনো ধরনের ভিডিও দিচ্ছি না। যার ফলে আমার চ্যানেলে কোনো ধরনের ভিডিও না আসার কারণে এই যে সিকোয়েন্সটা এটাও ব্রেক হয়ে গিয়েছে। তো এরপরেতে আজকের পরেতে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং রেগুলার আমরা টপিক ওয়াইজ সকল কিছু ধরে আগাবো। এবং সেই ধারাবাহিকতায় যেহেতু নতুন একটা শুরু, নতুন স্টার্ট এজন্য আমরা নতুন একটা টপিক এবং বাংলাদেশ পরিচিতি দিয়ে শুরু করতে যাচ্ছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মোস্তাকি বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের সাধারণ জ্ঞানের ক্লাসটি শুরু করা যাক। এবং যারা এর আগের যে ৪ টি ক্লাস করোনি তারা এই প্লেলিস্টটা খুঁজে নিতে পারো অর্থাৎ মুস্তাকিমস জিকে লেখা যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টে বিগত ৪ টি ক্লাস এবং এটাও ইনক্লুড করা থাকবে। তো আজকের ক্লাস হচ্ছে বাংলাদেশ পরিচিতি সম্পর্কে। তো বাংলাদেশ পরিচিতি সম্পর্কে পড়তে হলে আসলে আমাদের উপনিবেশ পড়া খুবই জরুরি। কারণ উপনিবেশটা না পড়লে জিনিসটা খুব সহজে কনসেপ্ট ক্লিয়ার হবে না। আমরা জানি যে ১৭৫৭ সালে ২৩শে জুন পলাশীর প্রান্তরে যে যুদ্ধটা হয়, এরপরে বাংলা সহ অন্যান্য ভারতবর্ষে আস্তে আমাদের যেই শাসন অর্থাৎ নবাবী শাসন বা মুঘল শাসন এইটা কিন্তু আস্তে চলে যায়। কিন্তু আসলে মুঘল শাসন শেষ হয় হচ্ছে সিপাহি বিদ্রোহের মাধ্যমে। কিন্তু ইংল্যান্ডের যে শাসন ব্যবস্থা এইটা হচ্ছে ১৭৫৭ সালে ২৩শে জুন পলাশী যুদ্ধের পর আস্তে আম আমাদের এই যে অঞ্চলে দেখা দেয়। যার পুনরাপুনি হচ্ছে বক্সারের যুদ্ধ অর্থাৎ ১৭৬৪ সালের পর হতে মীর কাসিমের সাথে যে বক্সারের যুদ্ধ হয় ওইটার পর হতে হচ্ছে মূল দেখা যায়। তো যাই হোক তাহলে বাংলাদেশ মূলত হচ্ছে ২ টা উপনিবেশ ছিল। তো এই এটা যাওয়ার পর আমাদের ১৯৪৭ সালে আমরা জানি যে ১৯৪৭ সালে হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয় অর্থাৎ আমাদের ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়। এবং এই ১৯৪৭ সালে আমাদের যে বাংলাদেশ এটা চলে যায় হচ্ছে পাকিস্তানের আন্ডারে। সেটার নাম হয়ে যায় হচ্ছে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ ২ টা অংশে হয়ে যায়। এবং এই যে পাকিস্তান এইটার উপনিবেশ ছিলই হচ্ছে আমাদের বাংলাদেশ অঞ্চল। যার ফলে যখনই আমরা বাংলাদেশ পরিচিতি পড়ব, তখন আমরা পড়ে নিব যে আসলে এটা কিসের উপনিবেশ ছিল, কোনটা উপনিবেশ ছিল না। এখন আমরা বাংলাদেশের অফিসিয়াল নামটা জানবো। বাংলাদেশের অফিসিয়াল নাম অর্থাৎ সংবিধান অনুসারে এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অর্থাৎ আমরা জানি যে আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। কিন্তু আসলে গণপ্রজাতন্ত্রী কেন? কারণ বাংলাদেশ হচ্ছে একটা জনগণের যেই আমাদের মতামত এটাকে প্রাধান্য দিয়ে অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র। সহজে এটাকে বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র এবং এই গণতান্ত্রিক রাষ্ট্রের কারণেই আমাদের দেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবং এই গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের যে আমাদের ইংরেজি নাম এটা হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অর্থাৎ দেশটা তাহলে কার পাবলিকের। তো দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এই যে নামটা এইটা হচ্ছে আমাদের সংবিধান অনুসারে বাংলাদেশের অফিসিয়াল নাম। তো আমি এটা যদি আন্ডারলাইন করে দিতে চাই তো আপনারা একটু দেখেন এটা আমি আন্ডারলাইন করে দিই সেটা হচ্ছে এই। তাহলে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হচ্ছে আমাদের বাংলাদেশের যে সংবিধান অনুসারে ইংরেজি অফিসিয়াল নাম। এবার আসি আমাদের বাংলাদেশের রাজধানী কি? বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। আমরা জানি ঢাকাকে বিভিন্ন নামে ডাকা হয়। পরবর্তীতে আমরা দেখব যে আসলে কালের বিবর্তনে ঢাকার নামটা যেটা এসেছে অর্থাৎ ঢাকার যে বর্তমান বানান যে DHAKA অর্থাৎ আমাদের এই যে বানানটা এটা আগে ঢাকা ছিল। অর্থাৎ DSCCA দিয়ে লেখা হতো সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এই যে কথাটা এইটা এখানে থাকলো। এটা যদি আমি টেক্সট দিয়ে একটু দেখাই দেখো এখানে যদি ঢাকাটা আমি লেখা দেখাই এখানে। ঢাকা বানান আগে ছিল হচ্ছে এইটা। এখন ঢাকা বানানটা এইভাবে লেখা হয় অনেক সময় যে মানে এখন হচ্ছে এটা লেখা হয়, আগে এটাও ব্যবহার করা হতো DACCA তো ডাবল সি হ্যাঁ। তো এই যে এটা আমরা পরবর্তীতে দেখে নিব আসলে এটা কোনটা কি কোনটা না কি বলা হতো। এবার বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা হয় কারণ যেহেতু বন্দর নগরী চট্টগ্রাম, যার ফলে এইখান থেকে সকল ধরনের কার্যক্রম কন্ডাক্ট করা হতো বা সকল কিছু পরিচালনা করা হতো। যার ফলে এই যে বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে আমাদের ধরা বা বলা হয়ে থাকে। এবার স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস আমরা জানি যে আমাদের জাতীয় দিবস কয়টি? মোট হচ্ছে জাতীয় দিবস ৩ টি। আমাদের যদি আমরা এখানে লিখি সেটা হচ্ছে আ ২১ ফেব্রুয়ারি এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ ২১ ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে। আর এরপরে আছে স্বাধীনতা অর্থাৎ সেটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস। এবার যেটা ২ নম্বরে সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস সেটা হচ্ছে ২৬শে মার্চ। আমাদের ২৬শে মার্চ এটা হচ্ছে আমাদের ২৬শে মার্চের স্বাধীনতা দিবস। এবং আমাদের বিজয় দিবস হচ্ছে ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ফলে আমাদের ৩ টা জাতীয় দিবসের নাম আমরা জেনে গেলাম। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের কি? প্রথমত হচ্ছে আমাদের ২১শে ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারিটা কি? আমাদের
এই যে এখানে থাকুক। ২১শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস বা আমাদের ভাষা দিবস যে হিসেবে খ্যাত, তা বাংলার জন্য ১ম প্রাণ দিয়েছিল এবং পৃথিবীতে ভাষার জন্য প্রাণ দেওয়া এই ১ম জাতি হিসেবে আমরা খুবই বিরল। এবার আমাদের জাতিসংঘ সেটা হচ্ছে 'আমার সোনার বাংলা'। 'আমার সোনার বাংলা' রচিয়তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা পাশাপাশি আরো ২ টা দেশের আমাদের জাতীয় সংগীতের লিখে থাকেন। অর্থাৎ তিনি সেটা হচ্ছে ১ম টা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং 2nd টা হচ্ছে শ্রীলঙ্কা। অর্থাৎ যারা ক্রিকেট ফলো করেন বা যারা খুবই এটা দেখেন তো আসলে শ্রীলঙ্কা। হ্যাঁ, তো এই যে ২ টা দেশ, এই ২ টা দেশেরও সুরকার আমাদের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার বাংলাদেশের জাতীয় প্রতীক কোনটা? বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে যদি দেখছেন সেটা হচ্ছে জাতীয় প্রতীক হচ্ছে উভয় পাশে ধানের শীষ বিশিষ্ট পানিতে ভাসমান জাতীয় ফুল হচ্ছে শাপলা এবং তার মাথায় পাট গাছের অর্থাৎ আমাদের পাট গাছের একটি পরস্পর সংলগ্ন ৩ টি পাতা এবং উভয় পাশে হচ্ছে তারকা রয়েছে। অর্থাৎ একটা শাপলা পাতা যার উভয় পাশে তারকা, উপরে কিছু আমাদের ধানের শীষ বেশিত রয়েছে এবং এইগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে। এবার আমাদের রাষ্ট্রভাষা কি? আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, জাতীয়তা আমরা বাঙালি, নাগরিকত্ব হচ্ছে আমরা বাংলাদেশী এবং আমাদের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। আমাদের গড় বৃষ্টিপাত হয় হচ্ছে ২০৩ সেন্টিমিটার এবং বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র আছে ৪ টি। কেউ যদি প্রশ্নে আসে যে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টি? আপনারা নিঃসন্দেহে দিয়ে দিবেন ৪ টি। ৪ টি কি? একটা হচ্ছে বেতুবুনিয়া যেটা ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আর যদি ভূ-উপগ্রহ কেন্দ্র অর্থাৎ যেখান থেকে স্যাটেলাইটটা বা স্যাটেলাইটের সকল ইনফরমেশন এটা হচ্ছে আমাদের কন্ট্রোল করা হয় সেটাকে বলা হয় ভূ-উপগ্রহ কেন্দ্র। নেক্সট হচ্ছে তালিবাবাদ। তালিবাবাদ হচ্ছে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকা মহাখালীতে একটা আছে সেটা হচ্ছে ১৯৯৫ সালে এবং সিলেটে হচ্ছে ১৯৯৭ সালে। বাংলাদেশে ১৯৭৫ সালে রাঙ্গামাটিয়ায় বেতুবুনিয়া আছে। রাঙ্গামাটির যে বেতুবুনিয়া ১ম টা পড়েছি ১৯৭৫ সালে। এটা হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠিত ১ম ভূ-উপগ্রহ কেন্দ্র। যেটা প্রতিষ্ঠিত করেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার বাংলাদেশের ঋতুর সংখ্যা। বাংলাদেশের ঋতু হচ্ছে ৬ টি। ৬ টি ঋতু কি, কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এখন আপনাদের অনেকেরও মনে হতে পারে আসলে বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের অফিসিয়াল আয়তন হচ্ছে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। এখন মনে হতে পারে তাহলে এই যেটা এখানে দেওয়া আসলে এইটা কি? এটা হচ্ছে আমাদের পরবর্তীতে বিভিন্ন ছিটমহল বিভক্ত করা হয়। অর্থাৎ আমাদের যে ছিটমহলগুলো বিভক্ত করা হয়, তখন আমাদের আরো কিছু এরিয়া যুক্ত হয়। যেটাকে এটা করে। কিন্তু অফিসিয়াল যেটা সেটা হচ্ছে আমাদের এইটা। অর্থাৎ এই ১,৪৭,৫৭০ কিলোমিটার আমাদের এখনো সংবিধান ওয়াইজ এবং আপনারা যেখানে যা পড়বেন আপনারা এইটাই দিবেন। এবার বাংলাদেশের মোট সীমানা, বাংলাদেশের মোট সীমানা কত? বাংলাদেশের মোট সীমানা হচ্ছে ৫,১৩৮ প্রচলিত তথ্যে ৪,৭১৯। তো এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল আমাদের যেটা আছে সংবিধান অনুসারে। এবার সীমান্তবর্তী কয়টা? ২ টা দেশ। একটা হচ্ছে ভারত আরেকটা হচ্ছে মিয়ানমার। আমরা জানি যে আমাদের দেশ হচ্ছে ২ টা দেশের সাথে বর্ডার শেয়ার করে। একটা হচ্ছে ভারত আরেকটা হচ্ছে মিয়ানমার। এবার ভারতের সাথে আমাদের সীমান্ত হচ্ছে ৪,১৫৬ কিলোমিটার। অর্থাৎ ভারতের সাথে আমাদের সীমানা ৪,১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত হচ্ছে মাত্র ২৭১ কিলোমিটার। যেটা মাধ্যমিকের বই অর্থাৎ একাদশ সাথে ২৮০ কিলোমিটার। এখন আপনাদের হয়তোবা মনে হতে পারে আসলে উত্তর কোনটা করব? আপনারা উত্তর এটাই করবেন। যদি এমসিকিউতে ২ টা অপশন থাকে তাহলে ২৭১ আর যদি ২৭১ না থাকে তখন আপনি ২৮০ তে সুইচ করবেন। এবার স্থানীয় মান অর্থাৎ গিনেস মান হতো যে আমরা জানি যে গিনেস একটা ঘন্টা আছে যেটা দিয়ে হচ্ছে আন্তর্জাতিক সময় পরিসীমা বা পরিমাপ করা হয়। সেখানে বাংলাদেশের সময়সীমা হচ্ছে +6 অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশের সময় +6 এবং বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হচ্ছে ৮ টি অর্থাৎ বাংলাদেশকে ৮ টি বিভাগে বিভক্ত করা হয়েছে এবং এই বিভাগগুলোর বিভিন্ন তথ্য আমরা এখন পড়ব। ব্রিটিশ শাসনামলে তৎকালীন বাংলা প্রদেশে ১৮২৯ সালে ১ম বিভাগ গঠন করা হয়। অর্থাৎ বিভাগ কত সালে না ১৮২৯ সালে। সে সময় বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে ৩ টি বিভাগের অস্তিত্ব ছিল। এখন ৩ টি বিভাগ কি, কি? যদি আমরা একটু লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিই, তাহলে ৩ টি বিভাগ হচ্ছে আমাদের ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম। তো এই যে ৩ টি বিভাগ এরপরে আমাদের পরবর্তীতে রাজশাহী এবং ঢাকা বিভাগ একাংশ মিলে খুলনা বিভাগ প্রতিষ্ঠিত করা হয়। অর্থাৎ খুলনা বিভাগ আমাত্রে কবে করা হচ্ছে? পরবর্তীতে রাজশাহী এবং ঢাকা জেলার ঢাকা বিভাগের অর্থাৎ উম রাজশাহী এবং ঢাকা বিভাগের যে অংশ নিয়ে সেটা হচ্ছে ১৯০৭ সালে খুলনা বিভাগ গঠিত করা হয়। ১৯৭১ স্বাধীনতার সময় বাংলাদেশের ৪ টি বিভাগ ছিল এবং আপনার কাছে খুশি হবেন সেটা হচ্ছে গিয়ে যে খুলনা বিভাগ এটা কিন্তু দেশ স্বাধীনের পর অর্থাৎ ভারতের অংশ কিছুদিন ছিল অর্থাৎ ১৯৪৭ সালে বিভক্তের পর।
কিন্তু পরবর্তীতে এইটা আমাদের ভারত পশ্চিমবঙ্গ বা ভারতের এই বাংলাদেশের এই অংশে দিয়ে দেওয়া হয়। বর্তমানে দেশে বিভাগ রয়েছে ৮ টি এবং ময়মনসিংহকে সর্বশেষ ৮ম বিভাগ হিসেবে ঘোষণা করা হয় ২০১৫ সালে। পূর্বে ঢাকা বিভাগের অংশ ছিল। তো ময়মনসিংহ পূর্বে ঢাকা বিভাগের অংশ ছিল। এবার ১৯৮২ সালে উচ্চস্বরে ইংরেজি বানানে আমি আগেই বলেছিলাম সেটা এখন চলে এসেছে। ঢাকা শহরকে ডেকা লেখা হতো DACCA, যা পরবর্তীতে ঢাকা এবং ময়মনসিংহ সহ এবং অনেক জেলা আছে যেগুলার বানান আপনার পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে। এবার এইগুলার থেকে যেভাবে প্রশ্ন হতে পারে সেটা দেখে আছে বিভাগের প্রশাসনিক প্রধানকে বলা হচ্ছে কমিশনার। অর্থাৎ একটা বিভাগের যে প্রশাসনিক প্রধান থাকবে সেকে বলা হবে বিভাগীয় কমিশনার। তো আপনারা অনেকে জানেন যে দেখবেন যে অনেক ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের অনেক কিছুই সামনে চলে আসে। আসলে এই লোকই হচ্ছে বিভাগের যে প্রশাসনিক প্রধান, সে হচ্ছে এই লোক। এবার বাংলাদেশের ১ম বিভাগ কোনটা? ঢাকা। আয়তনে বৃহত্তম বিভাগ হচ্ছে আমাদের চট্টগ্রাম। আয়তনে বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম এবং আয়তনে ক্ষুদ্র হচ্ছে ময়মনসিংহ। জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে ঢাকা এবং জনসংখ্যায় ক্ষুদ্র হচ্ছে বরিশাল। এবার আবার যদি আমরা দেখি সেটা হচ্ছে আমরা অন্য একটা কালি দিয়ে যদি দেখি সবুজ, যেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, অর্থাৎ ঘনত্ব বোঝায় হচ্ছে যে ১ কিলোমিটারে কত লোক বসবাস করে। তো যেহেতু জনসংখ্যার দিক থেকে বেশি, অবশ্যই তাহলে ঢাকা জেলায় ঘনত্ব বেশি। ঢাকা জেলায় হয়তোবা ১,০০০ কয়জন? ১,০০০ প্লাস। এখন মানে ১১৭-৮ জন হবে বা ১১১৭ জন আমি লাস্ট যখন পড়ছিলাম। এবার জনসংখ্যার ঘনত্ব কম সেটা হচ্ছে বরিশাল বিভাগে। এরপর যেটা আসছে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোথায়? জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হচ্ছে আমাদের সিলেটে। অর্থাৎ সিলেটে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি এবং জনসংখ্যা বৃদ্ধির হার কম কোথায়? যেহেতু জনসংখ্যার ক্ষুদ্রতম বিভাগ, যেহেতু ঘনত্ব কম, অবশ্যই তাহলে সেটা কি? বরিশাল বিভাগ। এবার একটু উল্টো দিকে যায়। সেটা হচ্ছে যেহেতু জনসংখ্যার হার বৃদ্ধি সিলেটে, কিন্তু এইখানে সাক্ষরতার হার কিন্তু দেখতেছেন যে সবথেকে বেশি হচ্ছে বরিশালে এবং সাক্ষরতার হার কম সিলেটে। আবার যেহেতু দারিদ্র্যের হার আমরা জানি যে দারিদ্র্যের একটা সমস্যাটার দিকে বিবেচনা করলে যেহেতু জনসংখ্যার দিকে কম, তার ফলে দারিদ্র্যের হার বেশি হচ্ছে বরিশাল বিভাগে। এগুলো কিন্তু খুব কনফিউজিং। তো অবশ্যই আপনারা এই যে আন্ডারলাইন করে যে জিনিসগুলো খেয়াল রাখবেন। দারিদ্র্যের হার কম সিলেট বিভাগে। বনভূমি কোথায় বেশি? বনভূমি বেশি হচ্ছে চট্টগ্রামে এবং বনভূমি কম হচ্ছে আমাদের রাজশাহী বিভাগে। আমাদের সবচেয়ে বেশি জেলার সংখ্যা হচ্ছে আমার ঢাকা। ঢাকায় হচ্ছে মোট ১৩ টি জেলা এবং সর্বশেষ এখান থেকে ময়মনসিংহকে আলাদা করে তারপরেই ১৩ টি জেলা থাকে এই বিভাগে। এবং জেলা সবথেকে কম হচ্ছে সিলেট এবং ময়মনসিংহ। কারণ কি এটা রিসেন্ট হয়েছে এবং সিলেটটাও খুব কম। তাহলে কয়টা? ৪ টা। এবার আমরা একটু জেলা ভিত্তিক তথ্যে আসি। এখন তো বিভাগ ভিত্তিক পড়লাম, এবার জেলা ভিত্তিক তথ্যে আসি। সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো শাসনের সুবিধার্থে প্রশাসনিক একক হিসেবে মহকুমা সৃষ্টি করা হতো। অর্থাৎ এই যে আপনার একটা অঞ্চল আপনি সৃষ্টি করবেন, তো অনেক বড় তো প্রাদেশিক অঞ্চল। এই প্রদেশকে বিভক্ত করে এবার আমরা ছোট, ছোট সেটা কি আমরা বর্তমানে যেটাকে জেলা বলি সেটাকে আগে বলা হতো মহকুমা। ধরেন এই যে হচ্ছে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগকে আমি এবার বিভিন্ন একটা জেলা ধরেন এই যে আমাদের আ নারায়ণগঞ্জটা আলাদা করলাম, আমরা এখানে আরেকটা আলাদা করলাম। বা ধরেন খুলনা যদি থাকে তো খুলনাতে এই যে খুলনা, এই যে আমি বাগেরহাট আলাদা করলাম। এই যে আমার যশোর, এই যে খুলনা জেলা। এইভাবে এই যে এটা কি ছিল? খুলনা, ধরেন এটা হচ্ছে খুলনা প্রদেশ বা এটা খুলনা বিভাগ। এখন এই খুলনা বিভাগের এই যে বাগেরহাট, এই যে আমার খুলনা, এই যে যশোর। তো এই যে অঞ্চলগুলাকে আমি বিভক্ত করে আমি শাসন করতেছি। এই একেকটা বিভাগ থেকে বলা হতো একেকটা মহকুমা। তো এই যে মহকুমা, এই মহকুমাটা সৃষ্টি করা হচ্ছে ১৯৮২ সালে। তো ১৯৪২ সালে এটা করা হয় এবং কয়েকটি থানার সমন্বয়ে কয়েকটি থানা নিয়ে ১ম মহকুমা সৃষ্টি করা হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মোট ৪ টি বিভাগ ছিল এবং ১৯ টি জেলা এবং ৪৪ টি মহকুমা ছিল ১৯৮৪ সালে প্রশাসনিক সংস্কারের আওতায় যখন উপজেলা প্রবর্তন করা হয়। অর্থাৎ আমার মুক্তিযুদ্ধকালীন ছিল এবং ১৯৪৪ সালে ৮৪ সালে যখন আমার প্রশাসনিক অর্থাৎ উপজেলাটা প্রবর্তন করা হয় তখন ৪৪ টি মহকুমা ছিল। যা এখন ৪৬০ টিতে রূপান্তরিত হয়েছে। এবং থানাকে উপজেলা হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। তখন এই ৪৬০ টি থানাকে তখন উপজেলা হিসেবে ঘোষণা করে দেয় এবং মহকুমা প্রথা বিলুপ্ত করে সকল ছিল তাদেরকে জেলায় রূপান্তর করা হয়। ইজ ইট ক্লিয়ার? আবার আমি একটু পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চল, বাংলাদেশ ও ভারতের যে পূর্বাঞ্চলের রাজ্যের সুবিধার্থে একক হিসেবে মহকুমা সৃষ্টি করা হয়। যা ১৯৪২ সালে কয়েকটি থানার সমন্বয়ে মহকুমা সৃষ্টি করা হয়। তো অন কাইন্ড অফ জেলা। এবার মুক্তিযুদ্ধকালীন সময় বাংলাদেশের বিভাগ ছিল ৪ টি, জেলা ছিল হচ্ছে ১৯ টি ও মহকুমা ছিল হচ্ছে ৪৪ টি। এখন ১৯৮৪ সালে যখন প্রশাসনিক সংস্কারের আওতায় উপজেলা প্রথা প্রবর্তন করা হয়, তো ১৯৮৪ সালে ১ম হচ্ছে আমাদের উপজেলা প্রথা আসে। তখন এর আওতায় ৪৬০ টি থানাকে উপজেলা রূপে আমাদের পরিবর্তন করা হয় এবং এই যে মহকুমা ছিল ৪৪ টি মহকুমা, এই ৪৪ টি মহকুমাকে বিলুপ্ত করে এগুলোকে সব জেলায় রূপান্তর করে এবং এই যে ১৯ টা এটা তো আগে থেকেই ছিল। তাহলে মোট জেলা কয়টা হয়? ৬৩ টার। পরবর্তীতে আরেকটা হয়তো এড হইছে এবং জেলা রূপান্তর করা হতো এবং
বাংলাদেশের ১ম জেলা প্রতিষ্ঠা হচ্ছে ১৯৬৬ সালে, সেটা হচ্ছে কি চট্টগ্রাম। অর্থাৎ বাংলাদেশ বা তখন তো বাংলাদেশ বলা হতো না। তখন বলা হতো কি বঙ্গদেশ। তাহলে বঙ্গদেশ জেলাকে চট্টগ্রামে বা জেলা হচ্ছে ১ম জেলা, সেটা কত সালে? ১ম জেলা হচ্ছে ১৬৬৬ সালে। কত সালে? ১৬৬৬ সালে। আচ্ছা, এবার এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে? বাংলাদেশের মোট জেলা কয়টা? ৬৪ টা। আয়তনে বৃহত্তম জেলা কোনটা? আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি। আয়তনে বৃহত্তম জেলা আমাদের রাঙামাটি। আর আয়তনে ক্ষুদ্রতম কোথা? ওই যে নারায়ণগঞ্জের কথা কিছুক্ষণ আগে বললাম। নারায়ণগঞ্জ। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম জেলা ঢাকা। বৃহত্তম বিভাগও ঢাকা। ক্ষুদ্রতম জনসংখ্যা বান্দরবান, কারণ কি পাহাড়ি অঞ্চল, এখানে লোকজন কম। জনসংখ্যার দিক বৃদ্ধির হার বেশি কোথায়? ঢাকা, গাজীপুরে। আর জনসংখ্যা বৃদ্ধির হার কম হচ্ছে বাগেরহাটে। অর্থাৎ বাগেরহাট ৭ম জেলা হলে আয়তনের দিক থেকে এইটার জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু কম। বা জনসংখ্যার ঘনত্ব কোথায় বেশি? ঢাকায়। ঢাকায় জনসংখ্যা রিলেটেড যত বেশি জিনিসপত্র সবই ঢাকার দিকে দেখবেন। আর কম বান্দরবনে। সাক্ষরতার হার বেশি কোথায়? জেলা হিসেবে ঢাকায়। সাক্ষরতার হার কোথায়? সুনামগঞ্জে। এবার আমরা আসি থানা ভিত্তিক তথ্যে। তো বাংলাদেশে মোট থানা হচ্ছে ৬৪০ টি থানা, এবং এই ৪০ টিতে সর্বশেষ যেটা সংযুক্ত করা সেটা হচ্ছে নরসিংদী জেলার মাধবদী থানা। আয়তনে বৃহত্তম হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, এবং ক্ষুদ্রতম হচ্ছে ওয়ারী, ঢাকা। জনসংখ্যা বৃহত্তম হচ্ছে গাজীপুর সদর, এবং ক্ষুদ্রতম জনসংখ্যা ক্ষুদ্র আমাদের থানা হচ্ছে বিমানবন্দর। অর্থাৎ ঢাকা যেই বিমানবন্দর যেই আছে, এটা হচ্ছে আমাদের জনসংখ্যার ভিতর ক্ষুদ্র। এবার আমরা একটু ম্যাপটা দেখি। ম্যাপটা দেখলে আমরা আসলে বুঝতে পারবানি যে আসলে আমাদের কোথায় কি আছে না আছে। তো ম্যাপটা যখন আমরা দেখতেছি, দেখেন ম্যাপটা খুব বেশি জুম আউট হয়ে গেছে। এখন এই দেখো নীলফামারী জেলা। নীলফামারী জেলাকে কি বলা হয়? নীল চাষের ভিত্তিতে নামকরণ করা হতো। নীলফামারী জেলায় আমরা জানি যে পাহাড়ি এলাকা, নীল চাষ করা হতো। যার ফলে একে নীলফামারী বলা হয়। আচ্ছা, ১ম আর্সানিক আক্রান্ত জেলা কোনটা? চাঁপাইনবাবগঞ্জ। এটা মনে রাখবেন যে ১ম আর্সানিক আক্রান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ। সবচেয়ে উষ্ণতম জেলা জানি গরম বেশি কোথায়? রাজশাহী। ১ম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা। মাগুরা তো আপনারা চিনেন। ১ম হানাদার মুক্ত জেলা, অর্থাৎ কি ১৯৭১ সালের যুদ্ধে ১ম পাকিস্তান হানাদার মুক্ত জেলা, সেটা হচ্ছে যশোর। যশোরকে হচ্ছে ১ম বাংলাদেশে পাকিস্তান হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধের ১ম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ঢাকা গাজীপুরে। এবার অর্থাৎ বর্তমান তো এখন ঢাকা গাজীপুর বলতে ঢাকা বিভাগের আন্ডার গাজীপুর। এবার দ্বীপ জেলা হচ্ছে ভোলা। এটা সবাই জানে যে দ্বীপ জেলা ভোলা হয়। এবার কম বসতিপূর্ণ হচ্ছে বান্দরবান, কারণ কি এটা পাহাড়ি অঞ্চল। এবার বাংলার ১ম জেলা চট্টগ্রাম। এই ম্যাপটা যদি আপনারা ভালো করে দেখেন ১৯৬৬ সালে, এবং শীতলতম হচ্ছে সিলেট। সবচেয়ে উষ্ণতম কোথায়? উষ্ণতম হচ্ছে এই পাশে রাজশাহী, এই যে রাজশাহী। আবার সবচেয়ে শীতলতম কোথায়? সিলেট। সেটা কোথায়? এই পাশে সিলেট। তাহলে আমরা এই যে আমাদের প্রতিটা ম্যাপ বিশ্লেষণ বাংলাদেশের যে ক্ষুদ্র, ক্ষুদ্র জিনিস এগুলো দেখলাম। এবার আর কয়েকটা জেলা দেখি, তাই না? এটা একটু জুম করে নিই। সেটা হচ্ছে ঢাকা। আচ্ছা, বিভাগ, ঢাকা বিভাগ। আমরা ঢাকা বিভাগের জেলার সংখ্যা হচ্ছে ১৩ টি। সবচেয়ে বড় জেলা হচ্ছে টাঙ্গাইল, এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এবার চট্টগ্রামের সর্বমোট জেলা হচ্ছে ১১ টি। সবচেয়ে ছোট বড় জেলা হচ্ছে রাঙামাটি, এবং সবচেয়ে বড় সরি মিস্টেক হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি, এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে ফেনী। কোন বিভাগের? চট্টগ্রাম বিভাগের। এবার আসি রাজশাহী বিভাগ। আমাদের বিভাগের জেলা হচ্ছে ৮ টি। সবচেয়ে বড় জেলা হচ্ছে নওগাঁ, এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে জয়পুরহাট। এবার খুলনা বিভাগ, অর্থাৎ আমার বিভাগ। তো খুলনা বিভাগের জেলা হচ্ছে ১০ টি, এবং সবচেয়ে আমাদের বড় জেলা সেটা হচ্ছে খুলনা নিজেই, এবং সবচেয়ে ছোট জেলা সেটা হচ্ছে মেহেরপুর। এবার আসি সিলেট। সিলেটের জেলা সরি বরিশাল। সিলেট হচ্ছে এর পরে। তো এবার আসি কিরে রিমুভ হয় না কেন? আচ্ছা। এবার আসে আমাদের বরিশাল। বরিশাল বিভাগের জেলা সংখ্যা ৬ টি। সবচেয়ে বড় হচ্ছে ভোলা। দেখবেন যে বরিশাল অঞ্চলের মানুষ এই ভোলাটাকে নিয়ে একটু খুব প্রাউড ফিল করে। এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে ঝালকাঠি। এবার হচ্ছে সিলেট। সিলেট অঞ্চলে কোথায়? সিলেট হচ্ছে ৪ টি জেলা। সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। এই যে অঞ্চলে দেখেন খুব বন্যা হয়। এই সিলেট অঞ্চলে এই জেলাগুলোতে খুব বন্যা হয়। এবার হচ্ছে রংপুর অঞ্চল। রংপুর অঞ্চলের জেলা হচ্ছে ৮ টি। সবচেয়ে বড় অর্থাৎ আমাদের হচ্ছে দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত, এবং হাজী দানেশ বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত। এবং লালমনিরহাট। লালমনিরহাট হচ্ছে সবচেয়ে ছোট জেলা। এবার ময়মনসিংহ ৪ টি। ময়মনসিংহের সবথেকে বড় জেলা ময়মনসিংহ নিজে, কারণ এটা হচ্ছে পরবর্তীতে আমরা জানি যে এটা হচ্ছে বিভাগে রূপান্তর করা হয়, এবং শেরপুর হচ্ছে এটার সবচেয়ে ছোট জেলা। তো আশা করি এই জিনিসটা যেটা আজকে দেখালাম, এটা যদি এর পরের দিন কারো কোনো মিস্টেক না হয়, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং খুবই পড়ে, পড়ে বুঝাইয়া দিচ্ছি এই জিনিসটা যেন পরের দিন কারো না যায়, বা কোনো কারণে যদি কোনো সময় এইটা যদি আসে পরীক্ষায় যেন আপনারা অ্যান্সার করে আসতে পারেন। এবং এইটা রেকর্ড তো থাকতেছে, আপনারা এটা একটু দেখে নিয়েন। এবার আসি আমাদের যে বাংলাদেশের জলবায়ু। আচ্ছা, সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? শ্রীমঙ্গল লালখানে। শ্রীমঙ্গল লালখান কোথায়? আচ্ছা, সর্বোচ্চ বৃষ্টিপাত এখানে হচ্ছে শ্রীমঙ্গল লালখান, অর্থাৎ জেলা হিসেবে এটা হচ্ছে সিলেট জেলার অন্তর্ভুক্ত, এবং এই স্পেসিফিক যে জায়গাটা যেখানে আমাদের সর্বোচ্চ বৃষ্টিপাত সেটা হচ্ছে শ্রীমঙ্গল লালখান
বা লাল খান হিসেবে পরিচিত সর্বনিম্ন বৃষ্টিপাত আছে নাটোরের লালপুর। তাহলে লালখাল লালপুর এটা যেন লালখার আর লালপুর এটা যেন কারো ঘুলিয়ে না যায়। তাহলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? শ্রীমঙ্গলের লালখানে। সর্বনিম্ন হয় হচ্ছে নাটোরের লালপুরে। এবং এটা জেলা হিসাবে কোনটা? জেলা হিসাবে হচ্ছে রাজশাহী। এবার আমাদের বার্ষিক গড় বৃষ্টিপাত সব থেকে কোথায়? 200। বার্ষিক গড় পর বৃষ্টিপাত বলতে হচ্ছে সব বেশি সর্বকম, এটা আমাদের অ্যাভারেজ করে যেটা হয়। তো এটা হচ্ছে 203 সেন্টিমিটার। বছরে বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে 388 সেন্টিমিটার এবং সর্বনিম্ন হয় হচ্ছে 154 সেন্টিমিটার। তো বার্ষিক গড় তাপমাত্রা কত? 26.70 সেন্টিগ্রেড। হয়তো বা গড় তাপমাত্রা তো সেন্টিমিটার দিয়ে হয় না, তো অবশ্যই ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে করা হয় বা সেলসিয়াস হিসেবে করা হয়। তো সর্বনিম্ন আর্দ্রতা থাকে হচ্ছে ডিসেম্বর মাসে 36%, অর্থাৎ বাতাসে বাষ্পীয় যে ভাব এটার সর্বনিম্ন থাকে হচ্ছে ডিসেম্বর মাসে। উষ্ণতম স্থান লালপুর নাটোর। উষ্ণতম জেলা হচ্ছে আমাদের রাজশাহী। উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। শীতলতম স্থান হচ্ছে লালখাল শ্রীমঙ্গল, যেটা মৌলভীবাজার। এবং শীতলতম জেলা হচ্ছে আমাদের সিলেট। এবং শীতলতম মাস জানুয়ারি। আসলে এই জিনিসগুলো একটু খুব কনফিউজিং, একটু রিপিটে না পড়লে আসলে মনে রাখা সম্ভব না। এবার আসি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীনে, সেটা কোন মন্ত্রণালয়? প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন বলতে পারে যে আচ্ছা এটা আবহাওয়া অধিদপ্তরের আন্ডারে দেয়নি কেন? এখন আপনার দেশের আবহাওয়া কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই এটা কি একটা সেনসিটিভ টপিক। এখন আপনার এই জিনিসটা যদি, এই জিনিসপত্র যদি অন্য কোনো দেশের বা অন্য কারো হাতে চলে যায়, এটা কিন্তু খুবই একটা মানে দেশের জন্য বিপদ। যার ফলে যত সেনসিটিভ বা বিভিন্ন সময় বন্যা আসবে, বিভিন্ন জিনিসপত্র আসবে, এই জিনিসগুলো সেনসিটিভ জিনিসগুলো যদি আপনার খুব সহজে প্রচার থাকে বা খুব সহজলভ্য হয়, এটা কিন্তু দেখবেন যে আসলে দেখা যাচ্ছে যে আবহাওয়া দেখা যাচ্ছে 15 দিন পর বন্ধ হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়ী প্রশাসন কি করবে? যেই চাল ৳20 দাম, তার দাম করে দেবে কত বলুন তো? ৳100। তো এইটা কিন্তু জনমানবের জন্য খুবই ক্ষতিকর। যার ফলে এটা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যাতে খুব তথ্যটা খুব সেনসিটিভ হয়ে থাকে। আচ্ছা, স্বতন্ত্র ঋতু বলা হয় হচ্ছে ঋতু বলা হয়েছে, স্বতন্ত্র ঋতু বলা হচ্ছে বর্ষাকালকে। এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর হচ্ছে ঢাকা, আগারগাঁও। বাংলাদেশের জলবায়ু মূলত ক্রান্তি মৌসুমী জলবায়ু। এবং বর্ষাকালে মোট বৃষ্টিপাতের ৮০ ভাগ, অর্থাৎ বর্ষাকালেই বৃষ্টিপাত হয়ে থাকে পুরো বছরের ৮০ ভাগ, অর্থাৎ ৫/৪, অর্থাৎ ৫/৪ ভাগ বৃষ্টিপাত শুধু বর্ষাকালেই বাংলাদেশে হয়ে থাকে। বাংলাদেশের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে ৪টি। একটা হচ্ছে চট্টগ্রাম, ঢাকা, রংপুর, সিলেট। এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র ২টি। স্টর্ম ওয়ার্নিং সেন্টার ঢাকা। আচ্ছা, মেথোরোলজিক্যাল অ্যান্ড জিওলজিক্যাল সেন্টার চট্টগ্রাম, অর্থাৎ এই যে ২টা স্থান, এই ২টা আছে, এই যে স্টর্ম ওয়ার্নিং সেন্টার ঢাকা এবং মেটেরোলজিক্যাল অ্যান্ড জিওগ্রাফি সেন্টার চট্টগ্রাম। বাংলাদেশের গবেষণা বা দূর অনুসন্ধান ক্ষেত্রে স্প্যারো স্প্যারসো। তো স্পেসর ফুল ফর্ম হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এবং আপনি একটা জিনিস শিওর থাকতে পারেন, এই যে ফুল ফর্ম এটা কিন্তু পরীক্ষায় আসে। স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট অর্গানাইজেশন এটা পরীক্ষায় আসে। প্রতিষ্ঠা হয় হচ্ছে 1980 সালে। অবস্থান হচ্ছে ঢাকা আগারগাঁও। অবস্থান হয় হচ্ছে ঢাকা আগারগাঁও। আমাদের কাজ হচ্ছে ঘূর্ণিঝড় দুর্যোগের পূর্বাভাস দেওয়া এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। এবং এইটা স্পেরসো এইটার প্রধান হচ্ছে থাকে কে? আমাদের প্রধানমন্ত্রী, অর্থাৎ সেই খুবই সেন্সিটিভ টপিক, না হলে প্রধানমন্ত্রীকে এটা যে মূল হেডটা করা হয় না। এবার হচ্ছে ভূ উপগ্রহ কেন্দ্র আমরা পড়েছিলাম ৪টি। কোথায়, কোথায় দেখি? বেতুবুনিয়া, তালিবাবাদ, মহাখালী, সিলেট। আচ্ছা, বেতুবুনিয়ার অবস্থান কোথায়? বেতুবুনিয়ার অবস্থান হচ্ছে রাঙামাটি। প্রতিষ্ঠা হচ্ছে ১৯৭৫ সালে। তালিবাবাদ গাজীপুর। প্রতিষ্ঠা হচ্ছে ১৯৮২ সালে। মহাখালী ঢাকা। এটা হচ্ছে প্রতিষ্ঠা ১৯৯৫ সালে। এবং সিলেট প্রতিষ্ঠা হয় সিলেটে, এটা অবস্থান সিলেটে। এবং এটা হচ্ছে ১৯৯৭। সর্বশেষ তাহলে হচ্ছে সিলেট, সর্বপ্রথম হচ্ছে বেতুবুনিয়া, সর্বপ্রথম প্রতিষ্ঠা হচ্ছে রাঙামাটি, সর্বশেষ হচ্ছে সিলেটে ১৯৭৫ সালে, ১৯৯৭ সালে। প্রথম ভূখণ্ড দেখছি, এই যে শেষ। আচ্ছা, আবহাওয়া সতর্ক সংকেত বাংলা মোট আবহাওয়া সতর্ক সংকেত হচ্ছে ১১টি। সমুদ্র বন্দর হচ্ছে ১১টি। নদী বন্দরের জন্য ৪টি। আচ্ছা, নদী বন্দরের ৪টি কি? সতর্ক সংকেত, হুঁশিয়ারি সংকেত, বিপদ সংকেত, মহাবিপদ সংকেত। দেখবেন যে বলা হয় যে ১০ নম্বর মহাবিপদ সংকেত, ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত বা ১ নম্বর সতর্ক সংকেত বা ৫, ৬, ৭ নম্বর বিপদ সংকেত বলা হয়। এই যে ৪টা, এগুলো হচ্ছে নদী বন্দরকে দেখায় এবং এই ১১টা হচ্ছে ওই ১, ২, ৩, ৪, এই ১১টা দেখা হচ্ছে সমুদ্র বন্দরগুলোকে। এবার বাংলাদেশের মোট আবহাওয়া কেন্দ্র কয়টা? মোট আবহাওয়া কেন্দ্র হচ্ছে ৪টা। এক হচ্ছে ঢাকায়, আরেকটা হচ্ছে পতেঙ্গায়, লাস্ট ৩ নম্বরে হচ্ছে কক্সবাজার এবং শেষটা আছে পটুয়াখালী, খেপুপাড়া। তো আজকের আমরা ক্লাসে A to Z এই যে পিডিএফটা, এটা আপনারা যাদের পিডিএফটা খুবই প্রয়োজন আমার ইনবক্স করবেন। আমার পেজ দেওয়া আছে বা আমার বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে আমি এখানে দিয়ে দিব। আপনারা এটা পড়ে নিবেন। তো যেটা বললাম এই পিডিএফটা খুবই সুন্দর করে নোট করা। আসলে এইটা করতেও খুব সময় লেগেছে। তো আসলে আপনারা যা বুঝছেন, যা পড়িয়েছি আসলে সবকিছু বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে মূল কনসার্ন। এবং এই পরবর্তীতে আমরা এরকম ধারাবাহিক সকল ক্লাস নিব এবং এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য খুবই ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরে ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো। যা পড়াইছি এটা একটু ভালো করে পড়ে রেখো।
আসসালামু আলাইকুম।